पिछले 2-3 महीने से वो इंडिया अलायंस वाले थोड़े से बिजी थे, कांग्रेस क्योंकि चुनाव लड़ रही थी। अब वो कह रहे हैं कि 19 को उनकी बैठक है। अगर जो इंडिया अलायंस की सोच है कि 400 सीटों पे 1-on-1 बीजेपी वर्सेस इंडिया अलायंस अगर होता है। भाई राहुल, एक बात बताओ तुम, मैं तो नहीं समझ पाता, थोड़ा असमर्थ हूं। इंडिया अलायंस है कहां, बताओ तो। वो तो मैं आपको पूछता हूं, एक एक राज्य। कश्मीर पहले से एक अलायंस बना हुआ है, इससे क्या ऐड होगा? पंजाब में हो नहीं रहा है, हिमाचल में भारत और भाजपा और पंजाब में वो होप करेंगे हो जाएगा। नहीं हो रहा है ना अभी। हिमाचल भाजपा कांग्रेस सीधी फाइट है, दिल्ली में हो नहीं रहा है, हरियाणा सीधी फाइट है, फिर आगे चले जाओ राजस्थान, मध्य प्रदेश, छत्तीसगढ़ सीधी फाइट है, गुजरात सीधी फाइट है, महाराष्ट्र में पहले से हो रखा है, बिहार में पहले से हो रखा है, बंगाल में हो नहीं रहा है, उड़ीसा में हो नहीं रहा है, नॉर्थ ईस्ट में हो नहीं रहा है, तेलंगाना में हो नहीं रहा है, आंध्र प्रदेश में हो नहीं रहा है, तमिलनाडु में पहले से बना हुआ है, केरल में हो नहीं रहा है। तुम इंडिया अलायंस कहां देख रहे हो? आपके आज तक के स्क्रीन के अलावे कहीं इंडिया अलायंस नहीं है भाई। मुझे बताओ ना, आप जरा एक्सप्लेन कर सकते हो तो बताओ कि कहां पर इंडिया अलायंस। क्या आपको यह लगता है कि सेमीफाइनल जीतने के बाद फाइनल का रास्ता पहले से अब ज्यादा आसान हो गया है? देखिए, फाइनल का रास्ता पहले से आसान ही था, आसान ही है, और निश्चित रूप से प्रधानमंत्री जी अभी से ज्यादा बहुमत के साथ भारतीय जनता पार्टी को विजयी बनाकर तीसरी बार देश के प्रधानमंत्री बनने का। আগামী 19 ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক, কিন্তু সেই বৈঠকে নতুনত্ব কি আছে তাই নিয়ে প্রশ্ন তুলেন অমিত শাহ। ইন্ডিয়া টুডের একটি সাক্ষাৎকারে আমরা সেই প্রসঙ্গটি তুলেছি, আপনারা দেখলেন, যেখানে অমিত শাহ বলছেন যে শাহের ব্যাখ্যা দিচ্ছেন যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, গুজরাট, উত্তরাখণ্ডের মতো অনেক রাজ্যে বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই। বিহার, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে ইতিমধ্যে বিজেপি জোটের বিরুদ্ধে বিরোধীদের জোট রয়েছে। পশ্চিমবঙ্গ, কেরল, দিল্লি, পাঞ্জাবে ইন্ডিয়া শরিকদের মধ্যে আসন সমঝোতার চেষ্টা হচ্ছে বলে শোনা যাচ্ছে। বাকি তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার মতো রাজ্যে আঞ্চলিক দলগুলি ইন্ডিয়ায় নেই। তাহলে এই জোট লোকসভা নির্বাচনে কি নতুন পরিস্থিতি তৈরি করবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাই অমিত শাহ বলছেন এই ইন্ডিয়া কি বা নতুনত্ব আছে। এখন প্রশ্ন হলো যে আমরা যে লাস্ট যে 3টি নির্বাচনে দেখলাম যে 5টি রাজ্যে যে বিধানসভা নির্বাচনে সেখানে কংগ্রেসের ফল যথেষ্ট খারাপ হয়েছে, তেলেঙ্গানা বাদে। বাকি যদি দেখা যায় যে যে রাজ্যগুলো, বিশেষ করে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়, এই 3টে জায়গাতে দেখা গেল যে বিজেপি ব্যাপক সাফল্য পেয়েছে। এবং সেই জায়গা থেকে অমিত শাহ আরো বলছেন যে জোট হলে ভোট ভাগাভাগি বন্ধ হবে। বিরোধীদের যে বক্তব্য যে সেখানে বিকল্প নীতিটা কি, শাহের চ্যালেঞ্জ যে 2019 থেকে 2024 সালে বিজেপিতে তা এনডিএ বেশি আসন জিতবে। মানে এই ইন্টারভিউ শুরুতে যেটা শাহ বলেছিলেন যে আপনারা মিডিয়ারা যারা এই গত 5টা যে নির্বাচন, সেই সময় 2018 সালের নির্বাচনের সময় তখন বিজেপি রাজ্যগুলো হেরে গেছিল, তখন তারা বলা হয়েছিল যে 2014 পর 2019 এই রাজ্য বিজেপির আশা বেশ যথেষ্ট কঠিন হয়ে পড়বে, কিন্তু ব্যাপক সাফল্য নিয়ে এসেছে। তাই এই 2019-এর পরে আবার 2024 সালেও বিজেপি 2019-এর থেকে বেশি আসন নিয়ে আসবে। তাহলে এই যে ইন্ডিয়ায় নতুনত্ব কি, এই প্রশ্ন তুলে দিয়ে শাহ যে মানে অমিত শাহ যেভাবে প্রশ্ন তুললেন ইন্ডিয়া জোটের সম্পর্কে, সেটা নিয়েই আজকের আলোচনা যে সত্যি ইন্ডিয়া জোট আগামী 2024-এ কতটা প্রভাব ফেলবে। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী। অরূপদা, স্বাগত জানাচ্ছি। অরূপদা, এই যে অমিত শাহ যেটা আমরা যে বক্তব্যটা শুনলাম, যেখানে ইন্ডিয়া টুডের যে ইন্টারভিউতে তিনি বলছেন বিশেষ করে এই 5 রাজ্যে
বিধানসভা নির্বাচনের পরে এই প্রথম অমিত শাহ কোনো টেলিভিশনে সাক্ষাৎকার দিলেন, সেখানে তিনি পরপর যেভাবে বলে গেলেন, বিশেষ করে ইন্ডিয়া জোট সম্পর্কে যে কথাটা তিনি বললেন, যে ইন্ডিয়া জোটের মধ্যে নতুনত্ব কি আছে বলে তিনি যে কথাটা বলছেন, যে আহ, 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 মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, হিমাচল প্রদেশ, গুজরাট, উত্তরাখণ্ডের মতো অনেক রাজ্যে বিজেপির সঙ্গে কংগ্রেসের সরাসরি লড়াই। পশ্চিমবঙ্গ, কেরল, দিল্লি, পাঞ্জাবে ইন্ডিয়া শরিকদের মধ্যে আসন সমঝোতার চেষ্টা করা হচ্ছে। আর বিহার, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে ইতিমধ্যে বিজেপি জোটের বিরুদ্ধে বিরুদ্ধে বিরোধীদের জোট রয়েছে। বাকি তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যার মতো রাজ্যে আঞ্চলিক দলগুলি ইন্ডিয়াতে নেই। তাহলে এই জোট লোকসভা নির্বাচনে নতুন কি পরিস্থিতি তৈরি করবে? আর এই ইন্ডিয়াতে তাহলে নতুনত্বই বা কি এই জোটের, কি বলবে? দেখো, যেটাই আজতাকের এই যে কনক্লেভ ইন্ডিয়া টুডে গ্রুপে, সেখানে যেটা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া জোট অন্তত যা হয় আর কি কোন রকম গুরুত্ব না দিয়ে তাকে নস্যাৎ করে দেওয়ার পুরোপুরি চেষ্টা করলেন আহ, অমিত শাহ। এবং সেখানে দাঁড়িয়ে ধরো আমরা জানি প্রায় 185-86টা আসনে বিজেপির সঙ্গে কংগ্রেসের লোকসভায় স্ট্রেট ফাইট সেখানে দাঁড়িয়ে। এবং সেখানে কংগ্রেসের স্ট্রাইক রেট খুবই খারাপ, বিজেপির স্ট্রাইক রেট সেখানে দিনকে দিন উত্তরোত্তর বাড়ছে, সেখানে কংগ্রেসের স্ট্রাইক রেট কমছে আমরা যদি দেখি 14 সাল থেকে, যেখানে সরাসরি বিজেপি এবং কংগ্রেসের সঙ্গে লড়াই। কিন্তু এখানে কয়েকটা জায়গা অমিত শাহ যেরকম বলেছেন যে বিরোধী জোট কোথায়, ধরো বিহারে ইতিমধ্যে জোট ঘোষণা হয়ে গেছে। এবার দেখার যে সেখানে বিজেপি যে ছোট ছোট দল তাদের সঙ্গে রামবিলাস পাসওয়ানের দল, জিতেন রাম মাঝি বা এরকম ছোট ছোট বা অন্যান্য কারোর সঙ্গে জোট করে কিনা। একইভাবে মহারাষ্ট্রেও সেখানেও কিন্তু আর কি দুটো জোটেরই লাইভ, ইন্ডিয়া ভার্সেস কংগ্রেস, সেখানেও জোট স্থির হয়ে গেছে। যেমন এবার ওয়েস্ট বেঙ্গলে, স্বাভাবিক ওয়েস্ট বেঙ্গলে এখনো অমিত শাহ রাইট অফ করে দিয়েছেন, যেটা কিন্তু সেটা এখনো যদিও রাহুল গান্ধী মানে বা জোট সোনিয়া করার গান্ধীর চেষ্টা আউট অফ রাইট। হচ্ছে, জোট করার চেষ্টা হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কেরল, সেখানে দিল্লি, দাঁড়িয়ে এসে পাঞ্জাব ইন্ডিয়া শরিকদের মধ্যে আসন সমঝোতার চেষ্টা হচ্ছে, অমিত শাহ এটা বলছেন। সেখানে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গলের এখনো কিছু বলার নেই। এবং আরেকটা যেটা বড় ব্লক হয়তো দেখা যাবে এখনো পর্যন্ত, যেখানে দেখো ওইখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে বিজেপি যে আসনগুলো মেইন ফোকাস করেছে সেটা হচ্ছে হিন্দি বলায় সেখানে হচ্ছে তোমার উত্তরপ্রদেশ, সেখানে হচ্ছে মধ্যপ্রদেশ, সেখানে হচ্ছে রাজস্থান, সেখানে হচ্ছে ছত্তিশগড়। এবং বিহারে যে আসন ছিল তার থেকে স্বাভাবিকভাবে বিহারে এবার বিজেপির সেই আসন যাই না অতটা স্মুথলি হবে সেখানে দাঁড়িয়ে। এবার সেখানে দাঁড়িয়ে সরাসরি আহ আমি দেখছিলাম যে অন্য একটা গ্রুপের কনক্লেভে ইন্ডিয়া, সেখানে হচ্ছে আহ তোমার আহ, অখিলেশ যাদব বলছেন যে কংগ্রেসের সঙ্গে কিন্তু উনি জোটের সম্ভাবনা খারিজ করে দিচ্ছেন না। যে অখিলেশ যাদব দুদিন আগেও আমরা দেখেছিলাম, যেটা অমিত শাহ ইন্ডিয়া টুডের কনক্লেভে বলেছেন যে মধ্যপ্রদেশে জোট হয়নি, কিন্তু সেখানে দেখলাম যে এটা ইন্ডিয়া নিউজের কনক্লেভে, সেখানে দাঁড়িয়ে কিন্তু অখিলেশ যাদব কিন্তু নস্যাৎ করে দেননি যে কংগ্রেসের সঙ্গে জোট হবে না। সেখানে বিজেপিকে লড়াই দেওয়ার জন্য নীতিশ কুমার বা অন্যান্য বড় মুখ সেটা কিন্তু ইন্ডিয়া জোটের শরিকরা দিতে, এমন মধ্যখানে কিছুদিন আগে শোনা যাচ্ছিল মল্লিকার্জুন খার্গেও হয়তো দাঁড়াতে পারেন, যাতে দলিত যাদব এই যে কম্বিনেশনটা এইটা যাতে উত্তরপ্রদেশে ভারী হয়। এবং দেখো আমার যেটা মনে হয় যে, এবং সাউথ, এবার অমিত শাহ একই সঙ্গে দাবি করেছেন যে সাউথও উনি বেশি আসন পাবেন, তেলেঙ্গানা থেকেও বড় আসন পাবেন, সেটা ওনার দাবি মানে করেছেন তিনি বলেছেন যে ইন্টারভিউতে। এতেই বলেছে যে লোকসভা নির্বাচনের পরে যে উত্তর দক্ষিণ ভারত বিতর্ক শেষ হয়ে যাবে, অর্থাৎ বিজেপি দক্ষিণে আছে কি নেই তা লোকসভা নির্বাচনের ফলের দিন হ্যাঁ, জানা যাবে, কথা হবে। সেটা হ্যাঁ, হ্যাঁ, এবার আমার যেটা মনে হয় যে ধরো বিজেপিকে ওরকম ভাবে না দেখে ইন্ডিয়া জোটের শরিকদের প্রথমে টার্গেট করা উচিত, যে তাদের যে 2/3 মেজরিটি তার থেকে কি করে নামিয়ে আনা যায়। তো সেখানে দাঁড়াতে গেলে আমি যদি দেখি পশ্চিমবঙ্গ, তোমার বিহার এবং নর্থ ইস্টের যে রাজ্যগুলো আছে সেখানে এখনো পর্যন্ত কিন্তু বিরোধীদের পাল্লা ভারী, বিশেষ করে নীতিশ কুমারের সঙ্গে জোটটা ভেঙে যাওয়ার পর এখনো পর্যন্ত সেখানে বিজেপি কিন্তু ভোট হয়নি, প্রমাণও করা যায়নি যে কি আছে। সেখানে কিন্তু এখনো বিজেপির পাল্লা সেরকম ভারী নয়, যেখানে হিন্দি বলয়ের অন্যান্য রাজ্যগুলোতে ধরো বিপ্লব, এই যে 3টে রাজ্যে বিজেপি জিতলো, আহ তোমার মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, হ্যাঁ সেটা হয়তো বিজেপি ক্যাডারদের উৎসাহিত করবে, কিন্তু
লোকসভা ফলের নিরিখে কিন্তু সে বিজেপি অলরেডি 65টার মধ্যে 61টা পেয়ে বসে আছে, ফলে তার বাইরে কি করে যাবে? তার বাইরে তো আর বেরোতে পারবে না লোকসভা ফলের নিরিখে। তো তাই আমার মনে হয় ইন্ডিয়া জোটের শরিকরা অনেক বেশি চেষ্টা করবে ওয়েস্টার্ন রেঞ্জ এখানে জায়গায় করাতে, এবং তোমার নর্থ ইস্টে করতে, এবং সাদার্ন বেল্টে করতে। এটা ঠিকই, বিজেপি ওখানে এখনো সাউথে, বিজেপি তামিলনাড়ুতে যে জোট ছিল সেই জোট তারা ছিন্ন করে দিয়েছে। বিজেপির বরঞ্চ ভালো হতে পারে কর্ণাটক আসন সংখ্যা বেরিয়ে গেল। কর্ণাটকে কংগ্রেসের সিদ্ধারামাইয়া আর ডি শিবকুমারের মধ্যে মতভেদ আছে, নানা ইস্যুতে বেরিয়ে যাচ্ছে। এবং যে কংগ্রেস সবসময় এখন বলছে জাত গণনার পক্ষে, কিন্তু কর্ণাটকে কিন্তু জাত গণনা ডি শিবকুমার করতে রাজি হচ্ছেন না। সেখানে দাঁড়িয়ে মল্লিকার্জুন খার্গে যখন কথা বলেছিলেন, উনি প্রথমে প্রতিবাদ করেছিলেন, পরে বলবেছিলেন যে যে জাত গণনার যে রিপোর্ট সেটা প্রকাশ্যে আনছে না। সেখানে বলেছিলেন এটা ঠিকভাবে করা হয়নি, কারণ ওখানে যদি জাত গণনা করা হয় সেখানে কিন্তু আর কি লিঙ্গায়েত এদের প্রভাবটা অনেক কমে যাবে। তো সেখানে ওবিসি বা এরা যখন সামনের সারিতে চলে আসবে, সেখানে সিদ্ধারামাইয়াদের রাজনীতিক আজকে যে ছড়ি ঘোরাচ্ছে সেটা থাকবে না। তাই ফলে উনি সেটা রাজি হননি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি এখনো পর্যন্ত দেখি বিজেপি, আমি জানি না বিজেপি এখনো পর্যন্ত ধরো আহ, মহারাষ্ট্রে জোট ভেঙে যাওয়ার পর বা উদ্ধব ঠাকরের গ্রুপ থেকে বেরিয়ে যাওয়ার পর বিজেপি কোন জায়গায় আছে এখনো পর্যন্ত টেস্ট নয়। সেখানে এখনো দেখা যাচ্ছে হ্যাঁ সংখ্যার নিরিখে হয়তো বিজেপি, যেহেতু এনসিপি কেও ভাঙিয়ে দিয়েছে সেহেতু বিজেপি অনেক এগিয়ে আছে, স্বাভাবিক। সেখানে একইভাবে তোমার বিজেপি এখনো, যেটা বললাম, বিহারে টেস্টেড নয়। ফলে নীতিশ কুমার স্বাভাবিকভাবে ফুৎকারে উড়িয়ে দিয়েছেন, যেহেতু এই বিপুল সংখ্যক জয় পেয়েছেন। উনি এখন আর কি ভাবছেন যে ইন্ডিয়া জোট কোন রকম বেকায়দায় ফেলতে পারবেন। আমারও দেখো যেটা মনে হয় এদের আর কি সব জায়গায় না করেও যে আগে কিভাবে 200টা বা 250টা সিট, যেটা সরাসরি আর কি 1:1 লড়াইয়ে যদি নিয়ে যেতে পারে এই জোট শরিকরা, সেটা তাদের কাছে বড় পাওনা। কিন্তু এখানে জায়গায় একটাই অসুবিধা, কংগ্রেস অনেকটা যদি দুর্বল হয়ে যায়, অন্য যে জায়গায় যে আঞ্চলিক দলগুলো যদি লড়াই, যদি তৃণমূল কংগ্রেস হতে পারে, সেখানে জেডিইউ হতে পারে, সেখানে শিবসেনা উদ্ধব ঠাকরে ফ্যাকশন হতে পারে, বা সেখানে তোমার ডিএমকে হতে পারে। এরা যা লড়াই দেবে, এখন মূল যেটা লড়াইটা সেটা হবে হচ্ছে কংগ্রেস কতটা লড়াই দিতে পারে। কংগ্রেস কি ওই যে হিন্দি বলায় যে বেলগুলো হেরে গেছে, এখনো পর্যন্ত কংগ্রেসের সত্যি কিন্তু এখনো পর্যন্ত কিছু দেখা যাচ্ছে না যে কংগ্রেস তেড়ে ফুড়ে উঠে সে কমলনাথকে সামনে রেখে এগোবে, না দিগ্বিজয় সিংকে সামনে রেখে এগোবে, না নতুন মুখ আনবে। একইভাবে আজকে ধরো তোমার রাজস্থানে হেরে যাওয়ার পর কি আমরা দেখছি যে অশোক গেহলট পেছনের সারিতে চলে গেছে, সচিন পাইলট সামনের সারিতে চলে আসছে। এরকম কিন্তু এখনো কিন্তু লক্ষ্য করা যায়নি বিপ্লব, যে নতুন মুখ নিয়ে আসছে কংগ্রেস, বা ছত্তিশগড়েও নতুন কোনো ভূপেশ বাঘেলকে সরিয়ে নতুন মুখ নিয়ে আসা হলো, বা এখনো পর্যন্ত কংগ্রেসের তরফে এটা জানা যায়নি। হয়তো পার্লামেন্ট অধিবেশনটা শেষ হয়ে গেলে তা আবার দেখা যাবে। 19 তারিখ যে জোটের মিটিং হবে সেখানে, এবার তো ইন্ডিয়া জোটের মিটিং এ যেটা হবে তোমার আসন নিয়ে কথা হবে, কে কোথায় কটা আসন লড়বে সেটা নিয়ে কথা হবে। সেখানে দাঁড়িয়ে আর একটাও আছে যে রাহুল গান্ধীকে অলরেডি সিপিএম থেকে বা বলা হচ্ছে সেখানে ওয়ানার থেকে লড়বে, কারণ সেখানে তো রাহুল যদি লড়তে হয় সেখানে বিজেপির বিরুদ্ধে লড়ছে, সিপিএম এর একটা জায়গা বা লেফটের জায়গা, সেখানে কেন সে লড়ছে? তো সেখানে গিয়ে সে একটা অন্য জায়গা থেকে লড়ুক যেখানে উৎসাহিত হবে। যে উত্তরপ্রদেশেও লড়ছে রাহুল, আর এখন রাহুলের উত্তরপ্রদেশে নিজের সিটি তো নড়বড়ে হয়ে গেছে, ফলে আমি জানি না রাহুল অন্য কোনো শিওর সিট বা সেফ সিট না পেলে সেখানে কোথায় যাবে। ফলে এখনো পর্যন্ত ধরো ঠিকই অমিত শাহ যেটা বলেছে, ইন্ডিয়া জোট কোথাও নেই এটা না, শরিকদের মধ্যে নানা গোলমাল আছে, এবং বিজেপি সেই গোলমালটাকে আরো উস্কে দিতে চাইছেন অমিত শাহ। একদম। আহ, অমিত শাহ যে কথাটা বললেন যে ইন্ডিয়ায় নতুনত্ব কি আছে, দেখা যাক নতুনত্ব কি হয়। বা আগামী 19 ডিসেম্বর যে ইন্ডিয়া জোটের শরিকদের বৈঠক, সেখানে আসন সমঝোতা নিয়ে কথাবার্তা হবে, কোন কোন রাজ্যে আসন সমঝোতা হবে, এবং তার উপরে নির্ভর করবে জোটের ভাগ্য। এবং শুধু তাই নয়, অমিত শাহ যে চ্যালেঞ্জটা দিয়েছেন যে 2019-এর থেকেও 2024 সালে বিজেপি তথা ইন্ডিয়া বেশি আসন জিতবে, আমরা সেদিকেই নজর রাখবো। সত্যি কি তাই ঘটতে চলেছে? আগে 19 ডিসেম্বর, নজর আমাদের সবার সেদিকেই। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ অরূপদা, ধন্যবাদ আপনাদের, সবাই ভালো থাকবেন, নমস্কার। বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে
বেল আইকনটি অন করুন।